পশুপ্রেমী, এক কালারের টি শার্ট আর সেলফি, পশুপ্রেমী কত লম্বা মিছিল। বেড়ালকে মারবেন না, বেড়ালকে খেতে দিন, কুকুরকে মারবেন না, কুকুরকে খেতে দিন। আমিও পশুপ্রেমী, আমার ঘরে পশু আছে, আমার ব্ল্যাক ল্যাবরেটর আছে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে। পশুকে ভালো তো আমিও বাসি, তারপরে পশুর জন্য আমি মিছিল বার করছি। মা বাবার জন্য কোনো মিছিল নেই, মা বাবার জন্য কোনো আন্দোলন নেই। মা বাবার অ্যাড্রেস বৃদ্ধাশ্রম হবে কেন? ফুটপাতে, বাস স্ট্যান্ডে, রেলওয়ে প্ল্যাটফর্মে মা বাবাকে ফেলে চলে যাচ্ছে। একটু বসে আমি আসছি, তোমার মাকে বা তোমার বাবাকে এখনই বৃদ্ধাশ্রমে পাঠাও, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। তোমার মায়ের পটি পরিষ্কার করবো, এই জন্য তোমাকে বিয়ে করেছি। তোমার মায়ের ইউরিন পরিষ্কার করবো, এই জন্য তোমাকে বিয়ে করেছি। এখনই তোমার মা বাবাকে কোথাও পাঠানোর ব্যবস্থা করো, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। এই হচ্ছে বাবার পরিস্থিতি। বৃদ্ধাশ্রম চারিদিকে, ফ্ল্যাট এজেন্ট পাচ্ছে 2 BHK ফ্ল্যাটকে 6 জনের জন্য করে দিয়েছে। 50,000 টাকা ডিপোজিট, 5,000 মান্থলি স্যালারি। সকালবেলা কফি না তো চা, দুপুরবেলা খাবার, রাত্রিবেলা খাবার করে থাকো। আমার মা কেমন আছে, মরে গেলে খবর দেবে। মোবাইলে বাবার শ্রাদ্ধ হচ্ছে। মা দেখো, আমি তো দুবাইতে চাকরি করছি, এখন যদি বাবা মারা গেছে, আমি যদি এখনই ফ্লাইটে করে বেরিয়ে যাই, তাহলে চাকরিটাই চলে যাবে। তুই আসিস না বাবা, তোর চাকরিটা বাজে রাখ, আমি বাবার কাজ এখানে করে নিচ্ছি। এটা ফ্যাক্ট, এটা বাইবেল, কুরআন বা গীতার কথা আমি আপনাদেরকে বলছি, দ্যাট ইজ ফ্যাক্ট। মা বাবাকে তো খেতে দিতে হবেই, মা বাবাকে তো দিতেই হবে। মা বাবাকে খুঁজছো, সেন্ড করছে নার্স, মা বাবাকে খুঁজছো, তোমার বাড়ির তুমি তোমার ডগিকে খুঁজছো, তোমার বাড়ির ডগি আমাদের বৃদ্ধাশ্রমে তোমার মায়ের কাছে বসে আছে। সমুদ্রের সি বিচে মাছ ভাজা, পমফ্রেট, ট্যাংরা, ইলিশ এই ফ্রাই করে, আর সেই মাছ নিয়ে গিয়ে সমুদ্র সি বিচে ছাতার তলায় কটা সন্তান ওই মাছ থেকে কাটা আলাদা ইন্ডিভিজুয়াল করে ওই মাছটা মাকে বা বাবাকে খাইয়ে দিচ্ছে। এটা শুধু বউ বাচ্চাদের জন্য। কি খাবে তুমি? পমফ্রেট। মা কি খাবি? ইলিশ। ফ্রাই করে নিয়ে এসে বয়ের মতন তাদের দিচ্ছে, মা বাবা বাড়িতেই আছে। কিন্তু যখন আমাদের এই গোলা গোলা করে ভাত চটকানো থাকতো, আর তাতেও মুড়ামুড়ি টেপা হতো যে কাঁটাটা নেই তো, আর এই গোল্লা গোল্লা খাইয়ে হাতে জলের গ্লাস খাইয়ে এরম ভাবে নামানো হতো। আবার একটু এসে দিলে এরম ভাবে ধাক্কা দেওয়া হয়, মা করে এটা, আর আমরা মাকে গোলা টিপে মারছি। সবাই আমার সাথে থাকবেন। আমার এই লড়াই, আমার এই সংঘর্ষ, আমার এই বলতে পারি আন্দোলন, মা বাবাকে খেতে দিতে হবে। মা বাবা বৃদ্ধাশ্রমে পারছেন না। আমরা এটা বসুন, আসছি। আজকে আমরা এই টবিন রোডে আমরা দাদার সঙ্গে মিলিত হয়েছি। আপনারা জানেন, চিরপরিচিত জয়রাম আশ্রমে আমরা চিরপরিচিত দাদাগিরির একদম পরিচিত মুখ দেবকুমার মল্লিক এবং পার্থদা। আমরা একটাই কথা বলি, আমরা কিন্তু সকলে এক সূত্রে গাথা নানা ফুলের মালা। অর্থাৎ কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ ওয়েল এডুকেটেড, কেউ কম এডুকেটেড, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, যে কেউ ব্যবসা করেন, সেটা ব্যাপার না। একটা বিভিন্ন ফুলের মালার একটা দাম আছে। এটা বৃন্দাবনে বৈজয়ন্তী মালা বলে 7 রঙের ফুল, সেই মালাই শ্রী গোবিন্দের গলায় শোভা পায়। অন্য মালা নয়, এক রঙা নয়। অর্থাৎ এই যুগটা আমাদের শ্রীমৎ স্বামী পূর্ণমানন্দজি বলছেন, এই যুগ মহাসমন্বয়ের যুগ, এককভাবে যুগ নয়। সোশ্যাল ওয়ার্ক মানে সমাজ সেবা, এটা ঠিক না। কিন্তু আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু কিছু কাজ করি, তার জন্য আমাদের সঙ্গে মেলবন্ধনটা হয়ে আছে। কেউ ডাল ভাত খায়, কেউ রুটি খায়, কেউ কোপ্তা কালিয়া খায়, সেটা কোনো ব্যাপার না। জীবন সেভাবে চলবে। আজকে এনারা যেভাবে কাজ করছেন, দেবকুমার দা, পার্থদা, প্রত্যেকের জন্য স্বামীজি বলছেন একজনের জন্য একজন। আমরা এইভাবে যদি, এবং ওনার বক্তব্য হলো বৃদ্ধাশ্রম নয়, বাবা মাকে নিজের কাছে রাখুন। অনেক কথা বলেছেন, এনার থেকে ইনফ্লুয়েন্স আমরা পেয়েছি, এবং আমরা আগামী দিনের একটা প্রচেষ্টা রইল। বহু সংগঠন আছে, বহু কিন্তু থাকুক, কিন্তু আমাদের মানসিক মনোমালিন্য যেন না হয়, মতানৈক্য থাকতে পারে। তার জন্য তো মিটিং। আমরা যদি সবাই মাথা হতে চাই, মাথা কেউ নেই, সবাই আমরা একই গোত্রের ভাই বোন। আমরা প্রত্যেকের সুবিধা বুঝবো, প্রত্যেকের পাশে দাঁড়াবো। তাহলে কবির কথায়, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী করে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা করে তোরে, তবেই সেটা বাস্তবে রূপায়ণ হবে। যেটা আজকে দেবকুমার দা করেছেন, যেটা পার্থদা দীর্ঘদিন ধরে করছেন। আরেকজন আছেন ট্যাক্সি চালিয়ে নিজের বোন অসুস্থ হয়ে মারা গেছেন, কিন্তু বলছেন আর একটা বোন যেন না মারা যায়, নিজের খরচা করে। প্রচুর আছেন এরকম, ইতস্তত বহু আছেন যারা প্রচারের আলোয় আসে না। এখন তো একটা কাজ করলে পরে 10টা কাজে প্রচার, ঢাক পিটিয়ে প্রচার। সেই কারণে আজকে আমরা শপথ নেবো, আমরা সকলে এক। আমরা কেউ মাথা না, সবাই ঈশ্বরের সন্তান, এবং আমরা কিছু করবো, প্রত্যেকের জন্য করবো। মানব সেবা। দাদা কিছু বলুক, দেবকুমার দা কিছু বলুক, দিদি কথা বলুক।
স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে ইন্ট্রোডাকশনটা করিয়ে দেওয়া খুব দরকার। এইটা হচ্ছে আমরা হতে পারি। আর পেছনে একটি আগুন জ্বলছে যে আপনি কটা প্রাণ বাঁচাতে পারেন, কারণ আমরা তো সোশ্যাল ওয়ার্কারদের নিয়ে কাজ করি। ভারতের যে আওয়াজটা ফ্রন্ট পেজে থাকার কথা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্ধকারে। যদি তারা এতটা কাজ করে থাকেন তাহলে দেখানো হয় এইটুকুনি, তাহলে ভারতবর্ষের সোশ্যাল চ্যানেল হবে নাই বা কেন? আমরা কেনই বা সেই জন্যে খাটবো না, দেখানোর জন্যে খাটবো না যেটাকে দেখিয়ে ভারতবর্ষে চেঞ্জ আসতে পারে। ৭২ বছরে আমাদের দেশের গভর্নমেন্ট সহ, গভর্নমেন্ট চাকরিরত মানুষদের সহ সবাইকে নিয়ে এক করে যদি দেখা যায়, ইকোনমিস্টদের নিয়ে, যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদেরকে নিয়ে আমরা এমন একটা দেশ তৈরি করেছি যেখানে ১০০ কোটি গরিবকে তৈরি করেছি। এমন কিছু স্কুল তৈরি করেছি যেখানে এখনো বাথরুম নেই। এমন কিছু বস্তি বাড়ি রয়েছে যেখানকার মানুষেরা এখনো রাস্তার ওপরে প্রায় উলঙ্গ অবস্থায় চান করতে হয়। আমাদের দেশটাকে যদি বলা হয় যে 1947-এ সে স্বাধীন হয়েছিল, সেটা ব্রিটিশদের থেকে, কিন্তু এখনো নিজেদের গভর্নমেন্টের থেকে স্বাধীন নয়। মানে গভর্নমেন্টের থেকে স্বাধীন নয় তার মানে হচ্ছে তারা যে বোকা বোকা কাজগুলো করছেন, শুধু অ্যাড আর কিছু কয়েনেজ অফ ওয়ার্ডস, কিন্তু তাতে দেশের মানুষের কোনো লাভ হচ্ছে না। কালকের ত্রিপুরার একটি খবর হচ্ছে যে একজন শিক্ষক চাকরি হারিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন এবং তাকে যখন পোড়ানো হচ্ছিল তার স্ত্রী সেখানে ঝাঁপ দিয়েছেন। তার মানে ভাবুন যে আমরা ১৩০ কোটি লোক একটা শিক্ষকের পাশে দাঁড়াতে পারেনি, তার মানে শিক্ষকরাও শিক্ষকদের পাশে দাঁড়াতে পারেনি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে নেক্সট অবস্থাটা কি হতে যাচ্ছে বুঝতেই পারছেন। যতটা মিসম্যানেজ সরকার হবে দেশ ততটা খারাপ হবে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। মানে আপনার মাথা যদি খারাপ থাকে তার মানে আপনার পুরো বডিটাই খারাপ হয়ে যাবে। কিন্তু যদি উল্টো দিক দিয়ে ভাবেন যে নাগরিকদের ভূমিকা, এই যে সোশ্যাল সংগঠনরা যারা খুব বেশি ভ্যালিড হয়ে উঠলেন 24 মার্চের পরে, যে তারা কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন। কালকে একজনের বাড়িতে আমরা সবাই মিলে গেলাম যেখানে তিনি 350 লোককে রোজ খাওয়ান, সকালে খাওয়ান রাত্রিরে খাওয়ান, সকালে খাওয়ান রাত্রিরে খাওয়ান। তো বলবেন দেশের তো গভর্নমেন্ট আছে, আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, এটা খাওয়ানোর কি দরকার আছে? 350 লোককে খাইয়ে কি দেশে কোনো পরিবর্তন আনা যায়? আমি জানি অনেকেই এটা বলেন। এবার ভাবুন যে 1 কোটি লোক 350 লোককে খাওয়াচ্ছে, তাহলে 350 কোটি লোককে খাওয়ানোর ক্যাপাসিটি সাধারণ মানুষের আছে। আমাদের দেশে তো 350 কোটি মানুষই নেই, তার মানে 130 কোটিকে খাওয়ানোর জন্য 1 কোটি সংগঠন যদি ঠিকঠাক উঠে দাঁড়ায় তাহলে তারা পারবে। এইবার তাহলে সোশ্যাল সংগঠনের কাজগুলো কি হবে? আজকে শুধু সোশ্যাল সংগঠনের কাজ, সোশ্যাল সংগঠন বলতে আমি যারা রাজনীতি করেন তাদেরকেও মনে করি, যেহেতু তারা এখনো মানে জানেন না যে তারা রাজনীতিটা কি করেন, সেজন্য আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ভাবনামুখের এই অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে শত শত সোশ্যাল ওয়ার্কাররা জুড়ছেন, আজ নয় কালকে জুড়েই যাবেন, তো আমি তাদের সবার হয়ে আমি পলিটিক্যাল রাজনীতিবিদদের, বড় বড় নাম যারা 3 ঘন্টা 4 ঘন্টা করে লেকচার দিতে পারেন অথচ একটি কৃষকের পাশে দাঁড়াতে পারেন না, তাদের ইজমের জন্য তাদেরকেও বলছি যে আপনাদের পার্টি অফিসে তো ক্যাডাররা আসে, মানুষেরা আসে, কমপ্লেন নিয়ে আসে, আপনারা মিটিং মিছিল ডাকেন। এই যে মিটিং আর মিছিল, তার মানে একটা মিটিংয়ে একটা স্টেজ তৈরি করা হয় প্রায় 5,000 টাকা, তার সঙ্গে অডিওটাকে জোড়া হয়, মাইক লাগানো হয় আরও 5,000 টাকা, মোটামুটি 10-12 হাজার টাকা একটা স্টেজ তৈরি করতে লাগে। সেখানে মানুষেরা যারা আসে মোটামুটি 100 টাকা এখন নর্মাল কোর্সে খরচা হয়ে যায়, তার সঙ্গে খাবার দাবার তো রয়েছেই। তার মানে একটা মিটিংয়ের খরচা 25,000 টাকা যদি আমি মিনিমাম ধরি, তাহলে আমাদের দেশে যা মিটিং হয় তাতে আমাদের দেশে যে কটা কৃষক আছে তাদের যেই কটা লোন আছে সেগুলোকে রাইট অফ করে দেওয়া যায়। আপনারা যারা বাংলা বোঝেন, আমি জানি অনেকেই বলেন যে আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা হিন্দি, আমার মাতৃভাষা ওড়িয়া, আমার মাতৃভাষা গুজরাটি, আমার মাতৃভাষা মারাঠি। আমাদের দেশে কোনো ভাষাই নেই। সবচেয়ে প্রথমে বলে দিই, আমাদের দেশে কোনো ভাষাই নেই। যে ভাষায় যদি কেউ ভাষা বুঝতো তাহলে রাস্তায় এখনও মানুষ হতো না, কারোর চাকরি যেত না, গভর্নমেন্ট প্রপার্টিকে সেল করে দিতে হতো না, এবং এখনও যে আমাদের না করি তার জন্মদিন ছিল
তিনি নাকি প্রথম ব্রাহ্মণের চোখে চোখ রেখে একটা প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এখনো কি আদিবাসী মানুষেরা যারা সংগঠন করেন, যারা বড় জায়গায় গেছেন, তারা কি আদিবাসীদের পাশে দাঁড়ান? সংগঠন আপনি প্রচুর পেয়ে যাবেন, অল ইন্ডিয়া আদিবাসী সংগঠন, অল ইন্ডিয়া অমুক সংগঠন, এরা কেউই বোঝে না। তার কারণ হচ্ছে এখনো তাদের ফিস, জয়নিং ফিস 500 টাকা। আজকে তারা 30 টাকা, 10 টাকা, 20 টাকা করে তাদের 80 কোটি লোককে রেজিস্টার্ড করে, তাদের বাড়িগুলো যেগুলো বস্তি বাড়ি সেগুলোকে কনভার্ট করে, তাদেরকে সোলার দিয়ে, তাদের বাচ্চাদের জন্য স্কুল খুলে এখনো তারা করতে পারেনি। সেই জন্য বলছি আমাদের দেশে ভাষা মানে মাতৃভাষাটা হচ্ছে না বোঝা ভাষাটা। মানে আপনি ভাবুন, মাতৃভাষা মানে মা, তার মানে আপনি মায়ের পাশে দাঁড়ানোর জন্য এখন অবধি কোনো ছেলে বা মেয়েরা যৌথ কোনো এমন কোনো সিস্টেম করেনি যে একটি মা 60-এর পরে, সে বড়লোক মা হোক, মিডল ক্লাসের মা হোক, গরিব মা হোক, তিনি পেনশন পাবেন। গভর্নমেন্ট তো ভাবেই নি। গভর্নমেন্টকে আমি সেজন্য বাদ বাকি আমাদের ভাবনা মুখে ছেড়ে দিই। তার কারণ হচ্ছে গভর্নমেন্টকে নিয়ে বলার জন্য তো 350টা চ্যানেল রয়েছে এবং গভর্নমেন্টের নিজের চ্যানেল রয়েছে যারা অ্যাড দিয়ে কথা বলে। তাই গভর্নমেন্টকে নিয়ে আমরা কেন বলতে যাব? গভর্নমেন্ট তো নিজের প্রচার নিজেই করে। ভাবনা মুখকে যদি টাকা দেয় তাহলে আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে 100 কোটি টাকা যে দিচ্ছেন তা মায়েদের পেনশন সেন্টার কি খুলেছেন? কোন দ্রব্য মূল্য, কোন প্রোডাক্ট বেচলে সেখান থেকে 10% মায়েদের পেনশনের জন্য কনভার্ট করা যাবে বলুন তো, এবং 6,000 টাকা পৌঁছে দেওয়া যাবে? কোন হসপিটাল আপনারা করেছেন যেখানে একটা হোয়াটসঅ্যাপ করলেই মাকে তুলে নিয়ে গিয়ে সেখানে অপারেশন করে তাকে বাড়ি ফিরিয়ে দেবে? আপনারা কি 10 জন এরকম আর্মির লোক তৈরি করেছেন যারা এই সার্ভিসটা দেবে? আমি যে প্রশ্ন করছি তার উত্তর ভারতবর্ষে এই মুহূর্তে কারোর কাছেই নেই। এমন কোনো পুলিশ স্টেশন আপনাদের জানা আছে যেখানে ধরুন 100টা কেস এসছে, 20টা কেস তো তারা মোটামুটি হ্যান্ডেল করেছে, 80টা কেস তারা হ্যান্ডেলই করতে পারেনি? তারা বাবলিদিকে ফোন করে জানাচ্ছেন যে এই 80 কেসটা আমরা হ্যান্ডেল করতে পারিনি, এই 80 কেসটা আমরা আপনাকে পাঠাচ্ছি, আপনারা হ্যান্ডেল করে দিন। কেন পারেনি? আজকে যে কটা এফআইআর হয় নর্মাল কোর্সে, সেগুলো কি সব কিছু হ্যান্ডেলড হয়ে যায়? সেখানে কি লেখা হয় হ্যান্ডেলড রাইট অ্যান্ড কেস ক্লোজেস? হয় না। 7 বছর, 8 বছর, 10 বছর ধরে চলে। তাই আমাদের দেশের মাতৃভাষা হচ্ছে সোশ্যাল সংগঠন, যারা ভালোবেসে, শুধুমাত্র ভালোবেসে নিজেরা ফান্ডিং করে নিজেদের পকেটের টাকায় তারা কাজ করতে নামেন। আজকে সোদপুর স্টেশনে কেউ পড়াচ্ছে, কেউ দমদম স্টেশনে গরিব বাচ্চাদের পড়াচ্ছে। আজকে স্বপন ভূঁইয়া যখন বাগবাজারে পড়াচ্ছেন, তাহলে অন্য কেউ অন্য জায়গায় পড়াচ্ছে। আজকে কেউ খাওয়াচ্ছে, তো কালকে কেউ পড়াচ্ছে, কেউ খাতা পেন্সিল দিচ্ছে, কেউ অন্য কিছু করছে। শুধু করে যাচ্ছে, তার মধ্যেও কিছু জনকে ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে। আমাদের দেশে গভর্নমেন্ট এটাও বলতে পারছেন না যে যারা সোশ্যাল সংগঠন করেন তারা একটা ইউনিয়ন করুন, আমরা আপনাদেরকে কার্ড দেব, আমরা আপনাদেরকে গাড়ি দেব, আমরা আপনাদেরকে পুলিশ প্রোটেকশন দেব, এবং আপনারা যা যা কাজ করছেন এত সুন্দর করে আপনারা ফেসবুকে তুলে দিচ্ছেন, একটু আমাদেরও নাম করে দেবেন যে গভর্নমেন্ট আপনাদের পাশে দাঁড়িয়েছিল। এখনো কোনো গভর্নমেন্ট কোনো সোশ্যাল সংগঠনের পাশে নেই। যে সোশ্যাল সংগঠনরা পলিটিক্যাল লিডারদের, হেভিওয়েটদের আশেপাশে ঘোরেন তারা তো নিশ্চয়ই আছেন, তারা দেশের কাজ করেন না, তারা ছবি তোলার কাজ করে। আর যারা অ্যাকচুয়াল কাজ করে তারা অ্যাকচুয়ালি কাজ করে। কালকে যখন কবিতাদি বলছেন যে আমি অমুক জায়গায় গিয়ে চেঁচামেচি করলাম, তারপরে যাদের বাড়ি আছে, যারা আমফানের টাকা পেয়েছিল তারা টাকা ফেরত দিল, এবং যারা অ্যাকচুয়াল যাদের টাকা পাওয়ার কথা তারা সেই টাকাটা পেলেন। শুনতে কত ভালো লাগে না? কিন্তু এই খবরগুলো কি আমরা সেইভাবে পাই? আমরা খবর কাগজে দেখলাম যে ভুল করে টাকা তাদের কাছে চলে গেছে, সেখান থেকে টাকাটা অন্যের কাছে যাচ্ছে। তো সোশ্যাল সংগঠনদের এবার আমি বলি যে তাদের কাজটা কি হবে, কারণ হাওয়ায় হাওয়ায় কিছু হবে না। কারণ আপনাদেরও কারোর এজেন্ডা নেই, সেটা আমি জানি। প্রথম কথা হচ্ছে একটা প্ল্যাটফর্মে আসা মানে হচ্ছে আপনাদেরকে রোজ খবর হতে হবে। রোজ কি ধরনের খবর? যে আপনি পাড়াতে কি কাজ করলেন, আপনি যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকেন তাহলে কতজনের ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, সেখান থেকে কোন কোন হসপিটালের সঙ্গে আপনারা যুক্ত আছেন, কোন কোন কাজে স্পেশালাইজ করছেন, এবং মাসে একটা দিন আপনি ঠিক করবেন। আমরা শুক্রবার করে আপাতত শুরু করব যে আপনাদের বিষয়ে ইন ডিটেল আমাদেরকে বলতে এলেন আমাদের স্টুডিওতে, যেটা কৈখালিতে রয়েছে, নাম্বার আমি ডিসপ্লে করছি। শুধু শুক্রবারের অ্যাপয়েন্টমেন্টগুলো নেবেন। আপাতত কিছু সংগঠন
যারা নিজেদের টাকায় একটা চ্যানেল চালাতে পারবেন তাদেরকেই আহ্বানটা করছি। মেম্বারশিপ ফিস হবে আপনাদের 100 টাকা, যেটা আপনারা গুগল পে করে হোয়াটসঅ্যাপ করে ভিডিওগুলো পাঠাতে থাকবেন। সেখান থেকে হচ্ছে আমাদের একটা সেমিনার বছরে, একটা পিকনিক এবং আপনাদের খবর। এবং কলকাতার যে অফিসে আপনারা আসবেন ইন্টারভিউ দিতে, তার জন্য আপনাদেরকে 300 টাকা খরচা করতে হবে পার ইন্টারভিউ। তার কারণ হচ্ছে এই চ্যানেলটি যে চাকরি দেবে, এই চ্যানেলটি যে সোশ্যাল সংগঠনের সঙ্গে যুক্ত হবে এবং যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে আপনাদেরকে কভারেজ করা। এই পুরো খরচাটা আপনারা বিয়ার করবেন, কারণ হচ্ছে আমাদেরকে কেউ অ্যাড দেবে না। অ্যাড তারাই দেবে যারা সোশ্যাল সংগঠনের সঙ্গে যুক্ত। যদি সেটা হয়েই যায় তাহলে আমরা আরও বড় বড় কাজ করব, সেগুলো আপনাদেরকে ফান্ডিং করে। তাই সব সোশ্যাল সংগঠনের থেকে একজনকে নিয়ে আমরা ওই সোশ্যাল ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনসদের ইউনিয়ন একটা করব। এটা গেল প্রথম কাজ। সেকেন্ড কাজ আমি বলে দিয়েছি, একটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠানো, একটা হচ্ছে ইন্টারভিউ দিতে আসা। থার্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাড়িতে একটা ব্যাংকিং সিস্টেম গড়ে তোলা, যাতে পাড়ার প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে এসে মাসে পুরনো খবরের কাগজ, খাতা, বই বা 30টা টাকা জমা দিতে পারে। তাহলে হচ্ছে সবার নাম লিখে আপনি রেজিস্টার করে দিলেন, প্রতি মাসে এসে জমা দিয়ে সেখানে সিগনেচার করে চলে যাচ্ছে। এই যে পুরো জিনিসটাকে বিক্রি করলেন, টাকাটা তো জমাই থাকলো, সেটাকে বিক্রি করে 7 জনের একটা পাড়া ভিত্তিক কমিটি করে দিলেন। 20% আপনারা জমিয়ে রাখলেন। ধরুন আমি ধরে নিচ্ছি 5,000 6,000 আমাদের সোশ্যাল সংগঠন আছে, তারা একটু 20% করে জমাচ্ছে। কেউ 20,000 জমাবে, কেউ 24 জমাবে, কেউ 30 জমাবে, কেউ 40 জমাবে। বছরের শেষে প্রত্যেকের টাকা মিলিয়ে আমরা একটা বড় ইনস্টিটিউট খুলে দিতে পারি। ধরুন একটা বিয়ে বাড়ি, তার মানে পাবলিকের টাকায় যদি বিয়ে বাড়ি হয়, এসি বিয়ে বাড়ি হয়, বড় বিয়ে বাড়ি হয়, তার রেন্ট কিন্তু 10,000 হতেই পারে, 40-এর জায়গায় 50-এর জায়গায়। কারণ সবার টাকায় মিলিত টাকা, আমার তো লস হচ্ছে না, আপনারও লস হচ্ছে না। 10,000 টাকায় কস্ট কভার হয়ে গেল। মায়েদের থাকার সেন্টার এটা হয়ে যেতে পারে, তার মানে মায়েরা এটাকে চালাতে পারেন। তার মানে চাকরি আমরা জেনারেট করতে পারি, তার সঙ্গে দেশ ডেভেলপমেন্টের কাজ করতে পারি। তার কারণ হচ্ছে একটা কথা মনে হয় কোর্টের রায় বেরিয়েছে যে সবকটা এরিয়াতে একটা করে হোম বানাতে হবে, যেখানে মায়েদেরকে বা অসহায় মানুষদেরকে রাখা যাবে। সেটা বুঝতেই পারছেন গভর্নমেন্ট তার ধারে কাছেও নেই। তাহলে সেটা সোশ্যাল সংগঠন অটোমেটিক প্রসেসে করতে পারবে। 20% টাকা হচ্ছে আপনার বেতন দেওয়ার জন্যে। এই যে 7 জনের টিম করলেন, সেই 7 জনকে 20% আপনারা বেতন দিতে পারছেন। 60% টাকায় আপনার পাড়ার যে সোশ্যাল কাজগুলো, কোনো মায়ের পেনশন, কোনো মেয়ের বিয়েতে আপনারা অ্যাপ্লিকেশন দিলেন, আমরা সব 5,000 সোশ্যাল সংগঠন 100 টাকা করে পাঠালেও সেই মেয়ের বিয়েতে আমরা ফিক্স করে দিতে পারবো। তাই হাজারো 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 ব্যাংক, আমি যখন রিজার্ভ ব্যাংক, ব্যাংক অফ বরোদার লস, অমুক ইউনিয়ন ব্যাংকের লস, পাঞ্জাব ব্যাংকের লস, অমুক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, আদানি, আম্বানি, মালিয়া, এতগুলো কথা শুনলাম। কই একবারও তো শুনলাম না যে আমরা কি করতে পারি। আমরা কি এত অসহায়? আমরা সিটিজেন, সোশ্যাল অর্গানাইজেশনরা কি এত অসহায় যে আমাদের হাতে কিছুই নেই? তাহলে জন্মেছেন কেন? মরেই যান না। যদি মনে হয় আপনার হাতে কিছু নেই, সব কিছু একজন পিএম করে দেবে, আমি কারণ নাম করছি না, কারণ এরপরে অন্য কেউ পিএম আসবে, এর আগেও অন্য কোনো পিএম ছিল, তারা সমস্যার তো সমাধান করতে পারেনি। তাই আপনার পাশের বাড়ির বস্তি বাড়ি দেখবেন সেখানে ঝান্ডাটা বদলে যায়, কিন্তু বস্তি বাড়ির এক ইঞ্চিও কাঠ বদলায় না, সোলার লাগে না, তাদের জীবনেও কোনো পরিবর্তন আসে না, তারা নতুন করে ভাবেও না। তারা খালি জানে অসময়ে আসলে একটা প্যাকেট চলে আসবে, অসময়ে আর ভোটের সময় টাকা চলে আসবে, এবং তাদের জন্য রিক্সাও চলে আসবে। কারণ 80% লোক তারা, কারণ আপনার ভোটে কিছু যায়ও আসে না তাদের। সেজন্য মিডল ক্লাসকে সবসময় সরিয়েই রাখা হবে। এই সময় তার মানে যারা অসাধারণ কাজ করছেন, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই দেশটা এখনো বেঁচে রয়েছে। আমাদের মাতৃভাষা হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো কি না। এবার আপনি কোন ভাষায় দাঁড়াবেন সেটা আপনার মাথা ব্যথা। এবার আপনি এই রকম অর্গানাইজেশন যদি চান, তাহলে আপনাকে গুগল পে করতে হবে বা পেটিএম করতে হবে। চ্যানেল একমাত্র ক্যাটালিস্ট হবে সবার। এবার সবাই যখন আসবেন, খরচার কথা আপনারা জিজ্ঞেস করবেন না, আমরা বলবো কোথায় খরচা করব। এইখানে আপনারা কেউ মুখ খুলতে পারবেন না। আপনারা যদি ব্যাংকটা খুলতে পারেন আপনার পাড়াতে, সেই খরচার আবার আপনি করবেন।
সেই জায়গাটার কথা আপনি বলবেন। এবার 20% যখন এটা হবে তখন হচ্ছে পাবলিক লিমিটেড হবে। আমাদের মিটিংয়ে এজেন্ডায় যেটা হবে সেটা আমরা প্রথমেই ফিক্স করে নেব যে নেক্সট 5 বছর আমরা করব কি। ধরুন গণবিবাহ সেন্টার খোলা হলো, এসি সেন্টার খোলা হলো, তার প্রাইসও কম, তার মানে যারা মেম্বারশিপ দিচ্ছেন তাদের মেয়ের বিয়েতে আমরা সেখানে বিয়েও দিচ্ছি, বাবা মা পাশে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ফিক্সড ডিপোজিট তৈরি করছে দেশের নাগরিকরা, কোটি টাকাও হতে পারে। এইভাবে ভাবতে শিখুন। বছর খানেক সময় লাগবে, 2 বছর লাগবে, 3 বছর লাগবে, কিন্তু এই যে 6,000 50,000 এনজিওরা তারা কিন্তু এটাকে দাঁড় করিয়ে দিতে সাহায্য করবে। তার কারণ হচ্ছে যে আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। আমার সঙ্গে কজন কাজ করবে সেটা আমি ঠিক করব, আপনার সঙ্গে কজন কাজ করবে সেটা আপনি ঠিক করবেন, তার সঙ্গে কজন কাজ করবে সেটা তিনি ঠিক করবেন। কারণ শুধু রাস্তায় কম্বল দেওয়াটা আমাদের কাজ হবে না, সেই মানুষটিকেও মেম্বার করে তাকে একটা ঘর দেওয়াটাও আমাদের কাজ হবে। তিনিও যাতে পাড়ায় পাড়ায় বেরিয়ে 100টা বাড়িতে গিয়ে খবরের কাগজ চেয়ে আনতে পারেন, তার হাতে সেই লিফলেটটা দিতে হবে। আমাদের দেশের লোকে বোঝে না, এটা আমি অনেককেই বলতে শুনেছি। যদি না বোঝে তাহলে বোঝানো শুরু করুন যে সেও ইম্পর্টেন্ট আমাদের গণতন্ত্রতে। আর একটা জিনিস আমার মনে হয় আমাদের সব সোশ্যাল সংগঠনের যেটা করা দরকার, একটা ইউনিভার্সাল পোস্টার এবং একটা ইউনিভার্সাল স্ট্যান্ড মানে হচ্ছে একটা রাস্তাতে 5 ফুটের একটা ডান্ডা পুঁতলেন, মানে 1 ফুট যদি ভেতরে চলে যায় 6 ফুটের একটি ডান্ডা কিনলেন, তার মাথায় একটা A3 সাইজের এইরকম লাগানো থাকবে, তার মাথায় এরকম A3 সাইজের ল্যামিনেটেড শিট লাগানো থাকবে। সেই শিটে লেখা থাকবে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নাগরিকরা নাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন, তার জন্য এই ইউটিউব লিঙ্কটা দেখুন। নিচে 2টো মোবাইল নাম্বার, তার উপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, সেখানে আপনার পাড়ার মোবাইল নাম্বারটি দেবেন। তাহলে ভারতবর্ষের সবকটা গ্রামে, সবকটা পিনকোডে, সব জায়গায় একটা সিটিজেন স্ট্যান্ড হবে। আজকে অনেকেই বলেন যে এই যে কৃষি আইন করা হয়েছে সেটা ভুল, 3টে কৃষি আইন তুলে নাও। তাহলে আমি আপনাদের প্রশ্ন করছি যে আমাদের তাহলে আইনটা কি হবে, কৃষি আইনটা অ্যাকচুয়ালি হবেটা কি। এই কৃষি আইনের আগে কৃষকরা আত্মহত্যা করতেন, কারণ তাদের বড় বড় লোন অ্যামাউন্ট এখনও রয়েছে। এই কৃষি আইনটা উঠে যাবার পরেও কি আমাদের দেশে 6,000 মান্ডির জায়গায় 6 লাখ মান্ডি হয়ে যাবে? এই কৃষি আইন উঠে যাওয়ার পরে কি যে কৃষকরা তাদেরই মাঠের বাইরে কোনো দিন গিয়ে সেল করতে পারেনি, তারা কি সেল করতে পারবে? আমরা এই যে মিটিং যে করছি, সোশ্যাল সংগঠন, পলিটিক্যাল সংগঠন, এই মিটিংয়ের পিছনে কোটি কোটি টাকা খরচা হয়, এতগুলো লোক আসে। এই মিটিংয়ের টাকাটাকে আপনারা সোশ্যাল ক্যাপিটালে কনভার্ট করে দিন। যে CPIM এই বছরে পুরো দেশ জুড়ে এতগুলো মিটিং করতো, সেই টাকাটা খরচা না করে সোশ্যাল ক্যাপিটালে কনভার্ট করে দিল, তাহলে সবকটা চাষির লোন আপনারা রাইট অফ করে দিতে পারবেন। এবং পরের মাস থেকে সে টাকাগুলো যেগুলো আসবে সেগুলো আপনারা 8,000 টাকা করে তাদেরকে দিতে পারবেন। তাহলে আপনি কেন 2 কোটি চাষির পাশে দাঁড়িয়ে বলবেন না যে আমাকে ভোট দাও, আমি 2 কোটি চাষির পাশে দাঁড়িয়েছি, আমি ভোটে জিতে এলে 7 কোটি চাষির পাশে দাঁড়াতে পারবো? না বলার কিছু নেই। সাধারণ নাগরিকরা যারা এখন 1000 থেকে 2000 টাকা এক্সট্রা করে টাকা দিয়ে খাচ্ছেন, তারা বলবেন আমরা এতগুলো মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের টাকাটা খুব সুন্দরভাবে সোশ্যাল অর্গানাইজেশনরা হ্যান্ডেল করে দিয়েছে। ভারতবর্ষ উঠে দাঁড়ানোর মুখে দাঁড়িয়ে আছে। বন্ধ মানে লকডাউনটা বুঝতেই পেরেছেন, থাক বা না থাক, গভর্নমেন্ট কিন্তু এখনও তোলেনি। তার কারণ গভর্নমেন্ট চাইছে যখন ইচ্ছে আপনাকে যাতে বাঁশ দিতে পারে, এবং সোশ্যাল অর্গানাইজেশনরা সুন্দর করে কাজ করছেন। এবং আমাদের মাধ্যমে বলতে চাইছি, পুলিশেরাও অনলাইনে আসতে পারেন। যারা যখন ড্রেসটা ছেড়ে দিচ্ছেন তখন তারা সাধারণ নাগরিক, তাহলে তাদের বাড়ির ওয়াইফ এবং বাচ্চাদেরকে দিয়ে আপনারা নিউজ পেপার ব্যাংক খোলাতে পারেন। তাহলে যদি ব্যাংক খোলাতে পারেন তাহলে পাড়াভিত্তিক কাজটা আপনারা করতে পারছেন। আপনারা যেহেতু ক্রিমিনালদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তারা আপনার কাছে FIR করে, আপনাদের জেলে ভর্তি থাকে, তাহলে তাদের সমস্যার সমাধান আপনারা সবচেয়ে বেস্ট করতে পারবেন। যারা এক্স জাজেরা রয়েছেন, যারা বাড়িতে বসে আছেন, যারা দেশের কোনো কাজে লাগছেন না, যারা হেভি পেনশন পাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বাবলিদি হেল্প সেন্টার আপনার পাড়াতে খুলে দিন। ফার্স্ট স্টেজে আপনারা অ্যাডভাইস করুন, সেকেন্ড স্টেজে বাবলিদি তাদের বাড়ি পৌঁছে যাবেন। এক্স পুলিশম্যানরা যারা এখন বাড়িতে বসে আছেন তাদেরকে বলবো বাবলিদি হেল্প সেন্টার আপনারা খুলে দিন। নিউজ পেপার ব্যাংক তো খুলবেন, আপনারা পাড়াভিত্তিক তো আন্দোলন করতেই পারবেন। এই কাজটা করতে গেলে যেটা একটা জিনিসের প্রয়োজন, যদি গুডউইল থাকে তাহলে আপনারা পেরে যাবেন। অনলাইনে জোড়ার কাজ হয়ে গেল।
হাজারো হাজারো এডিটর লাগবে, কারণ সবকটা স্টেশনের জন্য আলাদা করে এডিটর হবে। সেজন্য বলছি যে আমরা কি করে টাকাটা খরচা করব সেটা আমাদের ব্যাপার, আপনারা কি করে টাকা খরচা করবেন সেটা আপনাদের ব্যাপার। ভারতবর্ষকে আরেকবার জোড়ার জন্যে, এবং এটাও জেনে রাখবেন আজ অব্দি নাগরিক মুভমেন্ট সেই অর্থে হয়ইনি। আজকে কৃষকরা যেটা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা 3টে বিল প্রত্যাহার হলে বাড়ি চলে যাবেন, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার মেয়ের বিয়েতে দেশ দাঁড়াবে না কেন, আপনার ছেলে ফরেনে পড়াশোনা করতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হবে কেন, আমরা কেন দিতে পারবো না বিনা সুদে ঋণ। আজকে একটা চাষির যা ঋণ আছে সেটা তো রাইট অফ করেই দেওয়া হবে, তাহলে তার মাসিক যে খরচা যেটা আমাদের জন্য সে খরচা করছে সেটা সে দেবে কেন, আমরা কেন তার পাশে দাঁড়াবো না। তাই দেশের প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশন এবং প্রত্যেকটা রাজনীতির মানুষদেরকে আমরা বলছি আপনাদের পার্টি অফিসটা ইউজলেস সেন্টার না করে ইউজফুল সেন্টার করে তুলুন। যে ছেলেমেয়েরা এখন শুধু ভাষণেই রয়েছেন তাদেরকে ভাষণের থেকে বার করে কাজের ভেতরে ঢুকিয়ে দিন। যে শিক্ষকদের চাকরি গেল সেই শিক্ষকদের বলছি, সেই শিক্ষক না, মানে যারা এখন চাকরি করছেন বাড়িতে বসেই বেতন পেয়ে যাচ্ছেন, স্কুল বন্ধ আছেন, হইচই হই হই করে কাটিয়ে দিচ্ছেন, তারা কবে তাদের কাজে লাগবে? 10,000 ত্রিপুরার শিক্ষকের চাকরি গেছে, কিন্তু এইদিকে তো লাখ লাখ শিক্ষকরা চাকরি করছেন, তো তারা কেন মাসে 500 টাকা দিয়ে একটা তহবিল করে তাদের পাশে দাঁড়াচ্ছে না এটাও বুঝতে পারছি না। আমাদের দেশের কোনো মাতৃভাষা নেই, তার চেয়ে পাখির ভাষা যদি বোঝেন, গাছের ভাষা যদি বোঝেন, জলের ভাষা যদি বোঝেন, মেঘের ভাষা যদি বোঝেন, সূর্যের ভাষা যদি বোঝেন, যদি চাঁদের ভাষা বোঝেন, অনেক বেশি কাজে লাগবে। আমাদের দেশে কোনো ভাষাই নেই। যতদিন না আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারছি, সেটা যে ভাষাতে বোঝানো যায়, আফ্রিকান ভাষাতে মানে যদি করা যায় তাহলে আমি বুঝবো যে হ্যাঁ বুঝলাম, তো সে আমার পাশে তো দাঁড়ালো। আমাদের দেশের নাগরিকরা ইথিওপিয়ার পাশে দাঁড়িয়েছে, তার জন্য একটা গভর্নমেন্টকে ভেঙে দিয়েছে, নাইরোবির পাশে দাঁড়াতে গেছেন, কিনিয়ার পাশে দাঁড়াতে গেছেন, কিন্তু দেশের চাষিদের সমস্যার সময় তারা লন্ডনে চলে গেছেন, তারা রাশিয়ায় চলে গেছেন, তারা চায়নায় পৌঁছে গেছেন। সব সোশ্যাল অর্গানাইজেশন একদিন এক হবে, তার শুরুয়াতটা কালকে হয়ে গেল। এরপর ভারতবর্ষ উঠে দাঁড়াবে, সেই লড়াই চলবে। অনেকজন এই বিষয়ে কাজ করছেন এবং করবেন। পুরো কম্পিউটার ব্যাকআপ, ডাটা ব্যাকআপ যেটা হচ্ছে সেটা ব্যাকওয়ার্ড কৃষ্ণেন্দু অধিকারী দেবেন তার কম্পিউটার স্কুল বিরাটিতে। এবং আমি মনে করি যে ভারতবর্ষের পথ চলা, এই যে লকডাউন হলো, আংটির যুগ শেষ হয়ে গেল, রাজনীতিদের যুগ শেষ হয়ে গেল, নাগরিক সমাজের উঠে দাঁড়ানো, তারা 1 মাস নেবেন, তারা 3 মাস নেবেন, তারা 3 বছর নেবেন, না তারা 300 বছর নেবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কত শিক্ষিত হলেন, এর বাইরে আর কিছু নয়। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে, তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।